ওয়েলকাম ফ্রেন্ড ইন মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ইন ফিজিক্স। আজকে আলোচনার বিষয় হলো নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধান কি সেটা আমাদের জানতে হবে আগে। তারপর আমরা জানবো যে ল্যামডা কি এবং সিগমা কি এবং রো কি। তোমাদের বিভিন্ন জায়গাতে তোমরা যখন নেক্সট থিওরি কোনো সলভ করবে বা কোনো নিউমেরিক্যাল সলভ করবে, সেখানে ল্যামডা দেওয়া থাকবে, সিগমা দেওয়া থাকবে, রো দেওয়া থাকবে। তোমাদের জানতে হবে কোন ক্ষেত্রে কোথায় আমরা ল্যামডা বের করব, সিগমা বের করব এবং রো বের করব এবং সেখানে ইউজ কী করব। ওকে, তাহলে ল্যামডা কি? ল্যামডা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব, আর হচ্ছে সিগমা কি? আধানের তলমাত্রিক ঘনত্ব, এবং রো কি? আধানের আয়তনমাত্রিক ঘনত্ব। সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমরা খুব সহজেই কোথায় কি ইউজ করতে হবে এবং কোথায় সেটা ইউজ করে আমরা খুব সহজে নিউমেরিক্যালগুলো সলভ করব সেটা আমরা জানতে পারবো। এবং আজকে তারপরে আলোচনা হচ্ছে কিছু কুলম্বের সূত্র নিয়ে আমরা আলোচনা করব এবং সেই কুলম্বের সূত্রের নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি। তাহলে কুলম্বের সূত্রের নিউমেরিক্যাল কিন্তু অনেকটাই সহজ পদ্ধতি, স্টেপ বাই স্টেপ শেখাবো যে একটা স্টুডেন্টের ব্রেনে কীভাবে নিউমেরিক্যালগুলো খুব সহজে ঢুকবে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই দেখি একটাই জিনিস, যে তাদের নিউমেরিক্যালগুলো খুব সহজে ঢুকছে না বা তারা সহজে পারছে না, কনফিউশনে পড়ে যায়। তাহলে আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। তাহলে এই নিউমেরিক্যালগুলো কুলম্বের সূত্রে যেটা আছে সেটা আমি 3টে ভিডিও বানাবো। ওকে, ফার্স্ট ভিডিওতে যেটা আলোচনা করবো, যেমন আজকে আমি আলোচনা করবো দুটি বিন্দু আধান, যেটা আমরা কুলম্বের সূত্রে যেটা শিখেছি সেটাই। সেই দুটি বিন্দু আধানের ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র ইউজ করে কী বের করবো, সেখানকার আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান বের করবো। এবং আমরা দেখতে পাবো খুব সহজে ইজিতে হয়ে যাবে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। কিন্তু এটা তোমাকে আগে কনসেপ্টটা ক্লিয়ার হতে লাগবে, তবেই তুমি সেকেন্ড স্টেপে যেতে পারবে। এবার সেকেন্ড স্টেপটা কি? মানে সেকেন্ড ভিডিওতে তোমাদের আমি আলোচনা করবো যে দুটি বিন্দু আধানের জায়গায় এবার আমি 3টি বিন্দু আধান নেবো। এবার 3টি বিন্দু আধানকে আমি কী করবো, একটি সরলরেখায় রাখবো। এবার একটি সরলরেখায় যদি 3টি বিন্দু আধানকে রাখি, তাহলে সেখানে আকর্ষণ বলটা কীভাবে কাজ করবে এবং সেখানে ব্যালেন্স কীভাবে হবে, সাম্যাবস্থা কীভাবে থাকবে, কত ডিস্টেন্সে রাখতে হবে, সেখানে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, এখানে একটু জটিল হয়ে পড়ে। কারণ এখানে ডিরেকশনটা আমাকে উল্লেখ করতেই হবে। যদি ডিরেকশন না উল্লেখ করি তাহলে কিন্তু হবে না, আমরা লব্ধি বলটা বের করতে পারবো না। তো সুতরাং খুব ইম্পর্টেন্ট। এবং তৃতীয় যে ভিডিওটাতে আলোচনা করবো, এই 3টি বিন্দু আধানই নেবো। হ্যাঁ, এই 3টি বিন্দু নিয়ে আমরা সেটা ত্রিভুজের শীর্ষে রাখবো। 3টি শীর্ষবিন্দুতে আমরা রাখবো, রেখে সেখানে বের করবো যে কীভাবে আমরা খুব সহজেই সেখান থেকে বের করতে পারি। সেখানে আরেকটু জটিল হয়ে পড়ে, কারণ ওখানে 3টে বিন্দু আধান থাকে এবং 3টে শীর্ষে থাকে। তো একটু জটিল হয়ে পড়ে, সেখানে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার হতে লাগবে। ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিওতে কনসেপ্ট ক্লিয়ার হতে যেতে লাগবে। তাছাড়া কিন্তু জটিল হয়ে পড়বে। বেশিরভাগ স্টুডেন্টের আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে তারা কনফিউশন হয়ে পড়ে, স্যার কী করবো, স্যার হচ্ছে না, এটা কীভাবে হচ্ছে, কনফিউশন, সলভ করতে পারছে না, কোশ্চেন দেখেও তারা সলভ করতে পারছে না, স্যার কীভাবে হচ্ছে। তো এই জন্য এই কনফিউশনটা ক্রিয়েট না হয়, তাহলে সেটা আমি তোমাদের হেল্প করবো। ওকে, তাহলে চলো স্টার্ট করে দিই। দেখো, নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধান ডিটেলস জানার আগে আমাদেরকে জানতে হবে যে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধান কী। ঠিক আছে, এবার দুটি বস্তু আমি বলছি কিন্তু কি, দুটি বস্তু আমি নিলাম। ওকে, সেই দুটি বস্তুকে ঘর্ষণ করলাম। যেমন দুটি বস্তু আমি ঘর্ষণ করছি, এবার যদি দুটি বস্তুকে আমি ঘর্ষণ করি তাহলে কী হবে, সেখানে আধানের সৃষ্টি হবে, তাই না? এবার কি হচ্ছে, তার মানে একটি নির্দিষ্ট অঞ্চলে প্রচুর পরিমাণে আধান কি হচ্ছে, জমায়েত হচ্ছে, মানে সেখানে থাকছে, সমাবেশ করছে। যদি এটাই হচ্ছে কনসেপ্ট, যে যদি কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রচুর পরিমাণে আধান সেখানে সমাবেশ করে বা সেখানে থাকে, তাহলে সেটাকে বলবো না নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আছে সেই আধানগুলো। যেমন অনেকগুলো আধান একসঙ্গে থাকবে, বুঝতে পারলে? অনেকগুলো আধান যদি এরকমভাবে একসঙ্গে থাকে, তাহলে আমরা সেটা বলতে পারবো কি, নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আছে আধানগুলো। ওকে, তাহলে নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধান কি, কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার নিরবিচ্ছিন্ন বণ্টিত আধান অবশ্যই সেই বস্তুটা, যে বস্তু আমরা দুটো ঘর্ষণ করছি, সেই বস্তু অবশ্যই একমাত্রিক হতে পারে বা দ্বিমাত্রিক হতে পারে বা ত্রিমাত্রিক হতে পারে। এবার একমাত্রিক কি, যেমন একটা তার নিব আমরা, সে তারটা তো অবশ্যই একমাত্রিক, অনেক শুধু লম্বা, শুধু তার লেন্থই আছে, তাই না? তাহলে আমরা সেই একমাত্রিক পাবো। এবং দ্বিমাত্রিক কি, যেমন এই পুরোটা বোর্ডটা কি, পুরোটা বোর্ড হচ্ছে দ্বিমাত্রিক, তাই না? পুরোটা বোর্ড কি দ্বিমাত্রিক। তাহলে আমরা দ্বিমাত্রিক কি, এই ক্ষেত্রে আমরা সেই বোর্ডের ভিতরে টোটালি কত আধান আছে সে সম্পর্কে আমরা জানবো। ওকে, তারপর আমরা ত্রিমাত্রিক, যেমন একটা কিউব, যে কিউবগুলো আমরা খুব ইন্টারেস্টিং সহকারে মিলায়, যে কোনটা সাদা কালো একসঙ্গে মিলবে, সবুজ কোন একসঙ্গে মিলবে, ওই কিউবগুলো ভালো, তাহলে ভাববে, তাহলে দেখবে খুব সহজে ইজিতে বুঝে গেছে। ওকে, তাহলে ওরকম কোনো কিউব নিলাম। এরকম অনেক কিছু 3D এরকম বস্তু আছে, সেই 3D বস্তুর মধ্যে আধানটা কত আছে সেটা আমরা বের করবো খুব সহজেই। ওকে, তাহলে আমি যেগুলো বলবো অবশ্যই তোমরা ইমাজিন করার চেষ্টা করো। এবার যত ইমাজিনেশনটা বাড়বে তোমাদের ফিজিক্সটা তত সহজ লাগবে। যদি ইমাজিনেশন না করতে পারো, শুধু খাতা কলমে নোট দেখে সব কিছু হয় না, আমার যা মনে হয় অ্যাকচুয়ালি, আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন বলছি, যে শুধু নোট দেখে হয় না সব কিছু। কারণ আমাকে জানতে হবে ফিজিক্স মানে সব কিছু বাস্তব, তো বাস্তবের সঙ্গে মিলিয়ে আমাকে জানতে হবে যে কীভাবে আমরা সেই বাস্তবের সঙ্গে মিলিয়ে আমরা সেই ফিজিক্সটাকে অ্যাপ্লাই করতে পারছি।
সায়েন্টিস্টরা তো এইভাবে বের করেছে না, যে বাস্তবের সময় সেখানে প্র্যাকটিক্যালি আমরা বের করেছি, বের করে তো ওরা খাতায় লিখেছে বা সেখান থেকে বইয়ে লিখেছে না। তো অবশ্যই বাস্তবের সঙ্গে মিলিয়ে আমরা সে মজা নিব, তাছাড়া আমরা মজা পাবো না। আর মজা পেতে গেলে অনেক কিছু ব্যাপার আছে, তো সেগুলো নিয়ে যদি তোমরা চাও যে কিছু একটা সেশন শুরু করতে, তাহলে অবশ্যই আমার অনেক স্টুডেন্টের কমেন্ট দরকার, এবং তাহলে আমি শুরু করতে পারবো যে কীভাবে ফিজিক্সটাকে আমরা মজা নেব, কীভাবে ফিজিক্সটাকে আমরা জানবো। ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো এবার তাহলে রৈখিক আধান ঘনত্ব আমরা দেখো একমাত্রিক যেটা, যেমন একটা ওয়্যার নেবো, সেই ওয়্যারটা অবশ্যই একমাত্রিক। এবার সেই ওয়্যারের ভিতরে যে আধানটা থাকবে, যেমন আমি একটা ধরে নিচ্ছি একটা ওয়্যার, ঠিক আছে। এবার সেই ওয়্যারের ভিতরে যে আধানটা থাকবে, সেই আধানের যে পরিমাণটা সেটাকে আমরা তখন বলবো কি রৈখিক আধান ঘনত্ব। কারণ এটা রৈখিক, দেখো নামটা দিল হচ্ছে রৈখিক, ঠিক আছে। তার মানে কি রৈখিক আধান ঘনত্ব। তারপর আমরা যে দ্বিমাত্রিক নিই, যেটা আমি তোমাদের বললাম, যেমন এই বোর্ডটা, তাহলে এটা একটা দ্বিমাত্রিক। এই ক্ষেত্রে আমরা কি বের করবো, আধানের তলমাত্রিক ঘনত্ব। সেটাকে কি নাম দেবো, আধানের তলমাত্রিক ঘনত্ব। এটা তল না, নামটা কেন হলো তল, কারণ এটা তো একটা তল, এই জন্য তলমাত্রিক ঘনত্ব কিসের, আধানের, ঠিক আছে। এইবার আমরা দ্বিমাত্রিক ঘনত্ব, যেমন আমরা একটা কি নেবো, আমরা একটা নিব হচ্ছে কিউব, যেমন আমরা একটা কিউব নিলাম এরকম, তাই না, 3D একটা কিউব। সেই কিউবের ক্ষেত্রে আমরা বের করবো যে সেখানে আধানটা কত আছে। এই জন্য বলছে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। কেন আয়তন মাত্রিক ঘনত্ব বললো, কারণ এটার অবশ্যই আয়তন আছে, একটা কিউবের আয়তন থাকে। আবার তলমাত্রিক ঘনত্ব কেন বললো, অবশ্যই এটার ক্ষেত্রফল থাকে, শুধু ক্ষেত্রফল। আর এটা রৈখিক কেন বললো, কারণ এটা শুধুমাত্র লেন্থই থাকে। বোঝা গেল, নামকরণে অবশ্যই কারণ আছে। এইভাবে তোমাদের খুব সহজে যেন দেখেই মাথায় চলে আসে এটা কী হবে, এটা কী হবে, এটা কী হবে। ওকে, তাহলে এবার এটা নিয়ে আমাদের জানার আগে আমাদের জানতে হবে যে ঘনত্বটা কী। এবার আমরা সেটা সবাই জানি, ঘনত্ব হচ্ছে, ঘনত্ব ইকুয়াল টু কি, আমরা সবাই কি জানি, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, তাই না। এবার আয়তনটা কি, আয়তনটা হচ্ছে যে কোনো বস্তু কতটা জায়গা জুড়ে আছে তার উপর ডিপেন্ড করে আমরা আয়তন পাই, তাই না। কোনো বস্তুটা কতটা অঞ্চল জুড়ে অবস্থান করছে তার উপরে আমরা আয়তন পাই। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে, তাহলে দেখবে 3টে ইকুয়েশন তোমাদের হয়ে গেছে। খালি মাথায় আর একটা জিনিস রাখতে হবে যে সেই বস্তুটা একমাত্রিক না দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক। যদি তোমরা শুধু মাথায় রাখতে পারো তাহলে হয়ে যাবে। কারণ বলছি দেখো, তাহলে স্যার এখানে তার মানে আমি যে দীর্ঘ আলোচনা করছি সেখানে ভর কোনটা, তাই না, এটা একটা কোশ্চেন অবশ্যই মাথায় আসবে। তাহলে ভর কোনটা স্যার, ভর হচ্ছে এই যে আধানগুলো যে তোমরা পড়ছো না, সেই আধানের অবশ্যই ভর আছে, ওটাকে ভর বলা হচ্ছে। তার মানে এই ঘনত্বর জায়গায় আমি কি লিখবো, ঘনত্বের জায়গায় আমি লিখবো ঘনত্ব ইকুয়াল টু লিখবো, ভরের জায়গায় লিখবো হচ্ছে আয়তন, ভরের জায়গায় আমি লিখবো আধান। আবার আয়তনের জায়গায় আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা বসবে, কারণ কতটা অঞ্চল জুড়ে অবস্থান করছে। যদি সেটা একমাত্রিক হয়, তার মানে সেটা শুধু লেন্থ, অবশ্যই সেই লেন্থ অঞ্চল জুড়ে অবস্থান করছে। তার মানে এখানে কি হবে, দৈর্ঘ্য। এখানে কি হবে, দৈর্ঘ্য। তার মানে এখানে আধান বাই দৈর্ঘ্য, সেটা হচ্ছে ঘনত্ব হলো কিসের ক্ষেত্রে, রৈখিক আধানের ঘনত্ব ক্ষেত্রে। তখন সেই ঘনত্বটাকে কি বলবো, ল্যামডা। কি দ্বারা প্রকাশ করবো, ল্যামডা। তার মানে ল্যামডা ইকুয়াল, এটাকে কিন্তু ল্যামডা বলে। তোমাদের যদি নতুন পরিচিত হও চিহ্নটাকে নিয়ে, তাহলে কি বললাম, ল্যামডা। কিভাবে লেখে, এইভাবে লেখে। ওকে, তাহলে এটা কি বলা হচ্ছে, ল্যামডা। এবার দেখো ল্যামডা ইকুয়াল তাহলে কি হলো, আধান বাই দৈর্ঘ্য, আধান বাই দৈর্ঘ্য। এইবার যদি আমি এটা একটা দৈর্ঘ্য নিই, তার মানে এটা যতটা লেন থাকবে একটা ওয়্যারটা, সেই ওয়্যারে যদি একটা দৈর্ঘ্য এল হয়, শুধু তাহলে আমরা এল লিখবো। আর এখানে তাহলে টোটাল যে আধানটা আছে সেটা ধরে নিচ্ছি আমি কিউ। তাহলে কিভাবে লিখবো, কিউ বাই এল। এবার আমি ধরে নিচ্ছি যে টোটাল আধান আছে, তাহলে এতটুকু অঞ্চল নিলাম, আমি ধরে নিচ্ছি এতটুকু অঞ্চল, সেই এতটুকু অঞ্চলের লেন্থ আমি ধরে নিলাম ডিএল। কি ডিএল, এটা ক্ষুদ্র একটা লেন্থ ধরে নিলাম কি ডিএল, এবং এই ক্ষুদ্র লেন্থে আমি ধরে নিলাম যে আধান আছে ডি কিউ। এবার স্যার আবার ডি কিউ কী করে হয়, আধান তো একটা হবে বা দুটো হবে, সেখানে ভগ্নাংশ আকারে ডি কিউ লিখছেন কেন, কারণ এখানে প্রচুর আধান আছে। তো প্রচুর আধান যদি থাকে তাহলে আমরা সেই প্রচুর আধানটাকে আমরা 100 নিব না, আমরা নিব জাস্ট এই অঞ্চলে কতটুকু আছে, এই অঞ্চলে যেটা আমি ধরে নিলাম সেটা শুধুমাত্র ডি কিউ ধরে নিলাম। বোঝা গেল, তাহলে ডি কিউ পরিমাণ আধান আছে, এটা ক্ষুদ্র একটা অংশ, আধানের একটা ক্ষুদ্র অংশ, একটা দুটো আধান সেখানে থাকবে তার কিন্তু মানে নেই, কিন্তু প্রচুর আধান থাকবে সেখানে, ক্ষুদ্র একটা অংশ, টোটাল আধানের একটা ক্ষুদ্র অংশ ডি কিউ। তাহলে আমরা শুধু ডি কিউ নিলাম, তাহলে কীভাবে হবে, ডি
কিউ বাই আধান বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য হতো ডিএল। তাহলে দেখো আমরা রৈখিক আধান ঘনত্বকে ল্যামডা দ্বারা প্রকাশ করলাম, সেটা ল্যামডা ইকুয়াল আমরা কি জানলাম আধান বাই দৈর্ঘ্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জাস্ট এতটুকু মাথায় রেখে কি ভরের জায়গায় আধান বসলো এবং আয়তনটা কি একমাত্রিক যেহেতু তার মানে কি তার দৈর্ঘ্য, তাহলে আধান বাই ঘনত্ব এবং আধান তাহলে ডি কিউ বাই ডিএল। তাহলে রৈখিক আধান ঘনত্বের সংজ্ঞাটা কীভাবে বলবো? তাহলে রৈখিক আধান ঘনত্বের সংজ্ঞাটা বলবো কি একক দৈর্ঘ্যে, নিচেরটা সর্বদা 1 ধরতে হয়। তাহলে একক দৈর্ঘ্যে যত পরিমাণ আধান আছে, সে যদি কিউ পরিমাণ আধান থাকে তাহলে সেটাকে আমরা বলবো রৈখিক আধান ঘনত্ব। তার মানে আধান আর হচ্ছে তার দৈর্ঘ্যের যে রেশিওটা হবে মানে অনুপাতটা হবে সেটা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব। তাহলে এটা আমাদের গেল 1 নাম্বার। এবার আমরা দেখো 2 নাম্বার আসলাম কি দ্বিমাত্রিক। যেমন এটা বোর্ড, তাহলে বোর্ডের হিসাবে সেখানে এই বোর্ডের পুরোটা মানে এটা একটা বোর্ড, তাহলে বোর্ডের পুরোটা কীভাবে কি আধান আছে সেটা আমরা বের করবো। একই সিস্টেম, কিচ্ছু না, কি ভর বাই আয়তন। ভর কত কিউ, তাহলে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। ভরের জায়গায় কি হবে আধান, আর হচ্ছে আয়তনের জায়গায় কি হবে অবশ্যই এটা ক্ষেত্রফল আছে বোর্ডটার, তাহলে শুধু আমরা ক্ষেত্রফলটা নেবো, কতটা অঞ্চল জুড়ে আছে সেটা নেব, কি সেটা হচ্ছে ক্ষেত্রফল হয়ে গেল। এটাকে প্রকাশ করা হবে কি দ্বারা, এটাকে প্রকাশ করা হবে সিগমা। এটাকে কি বলে, যদি এটাও যে চিহ্নটা তোমাদের নতুন থাকে তাহলে এটাকে কি বলবে সিগমা, কি সিগমা, এটাকে স্মল সিগমা বলা হয় কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে সিগমা। কিভাবে লিখবো, এইভাবে দিয়ে এইভাবে দিলাম কিন্তু, বোঝা গেল কি বলা হলো সিগমা। তাহলে এটাও একই সিস্টেম, যদি আমি এখানে জাস্ট এতটুকু একটা অঞ্চল ধরে নিই, ছোট্ট একটা ক্ষুদ্র অংশ ধরে নিই, যদি এটা টোটাল ক্ষেত্রফল যদি এ হয় আর যদি সেই ছোট্ট ক্ষেত্রফলটা যদি ডি এ হয় আর এখানে যে টোটাল যে আধান আছে সেটা যদি কিউ হয়, আবার যদি ছোট্ট আধান যেটা আছে ডি কিউ ধরলে স্মল কিউ, তাহলে আমরা কীভাবে লিখব সিগমা ইকুয়াল টু ডি কিউ বাই ডি এ। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট এবং সব জায়গাতেই লাগবে তোমার। তাহলে আমরা কি শিখলাম, দ্বিমাত্রিকের ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব কি হলো, এটা একটা তল না, নামটা কেন দিল, তল কেন দিল, এটা তল তো আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমরা কিভাবে প্রকাশ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম রৈখিক আধান ঘনত্ব পেয়ে গেলাম এবং আধানের তলমাত্রিক ঘনত্ব। এবার আধানের আয়তনমাত্রিক ঘনত্ব, যেমন এই যে এটা কিউব, অবশ্য কিউবের একটা আয়তন আছে। আবার আমি চলে যাচ্ছি এই ইকুয়েশন, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, তার মানে ঘনত্ব ইকুয়াল টু ভর কত, ভর হচ্ছে আধান বাই আয়তন কত, আয়তন। একটা কিউবে যে আয়তন হয় নর্মালি দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে হয়ে গেল। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে রো, কি বললাম রো, ওকে, রো দ্বারা প্রকাশ করা হয়, নাম কি রো, চিহ্নটা কিরকম এরকম। তাহলে রো ইকুয়াল টু ঘনত্ব ইকুয়াল টু আধান বাই আয়তন। এখানেও একই সিস্টেম, আমরা একটা ছোট্ট ধরে নিলাম, কিউব ধরে নিলাম ওর ভিতরে, তাহলে এই কিউবের ওই একই কি, তার মানে রো ইকুয়াল টু আধানের পরিমাণটা কত ডি কিউ, এরকম সিস্টেম বা এরকম সিস্টেম, তাহলে ডি কিউ বাই ডি, আধানটা আমি ধরে নিচ্ছি আয়তনটা ধরে নিচ্ছি ভি, ঠিক আছে, তাহলে ডি ভি, তাহলে রো ইকুয়াল টু ডি কিউ বাই ডি ভি। দেখো এই তিনটে ইকুয়েশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এর কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কী পাচ্ছি, ঘনত্ব পাচ্ছি, যে একক অঞ্চলে কতটা ঘনত্ব। যদি সেটা ইনফাইনাইটলি লং হয় তাহলে তো আমরা তার দৈর্ঘ্যটা জানি না, তাহলে আমরা সেক্ষেত্রে কী দ্বারা প্রকাশ করবো, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রকাশ করবো হচ্ছে ল্যামডা দ্বারা, বোঝা গেলো? তো ইনফাইনাইট, যেমন এটা নিয়ে তোমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, যেমন গাউসের উপপাদ্য পড়বে যখন, সেই গাউসের উপপাদ্যতে আমরা দেখতে পাবো ল্যামডা ইউজ করছি। তাহলে তারপরে আমরা দেখতে পেলাম কি আধানের তলমাত্রিক ঘনত্ব, যেটাকে কি সিগমা দ্বারা প্রকাশ করা হয়, এবং সেখানেও আমরা দেখতে পাবো এখান থেকে বিভিন্ন রকম নিউমেরিক্যালি ব্যবহার করা হচ্ছে, কি ক্যালকুলেশনের সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে। আমরা ডিরেক্টলি কী করলাম, কুলম্বের সূত্র ইউজ করে সেখান থেকে কীভাবে আমরা সহজে নিয়ে আসতে পারবো সেটা আমরা কী দ্বারা, এই কয়েকটা চিহ্ন দ্বারা প্রকাশ করবো বা এই কয়েকটা কনসেপ্টের দ্বারা প্রকাশ করবো। কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। ওকে, ল্যামডা, সিগমা আর রো, বোঝা গেল? ল্যামডা, সিগমা, রো। অবশ্যই কেমন লাগলো এই ক্লাসটা অবশ্যই বলবে, আর যদিও এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বলছি আবার করে দাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।
অবশ্যই, আর কমেন্ট করবে যে কেমন লাগছে। তাহলে চলো আমরা এবার অঙ্কটা শুরু করছি। আর যারা আমার ক্লাসটা রেগুলার করছে অবশ্যই তার নাম আমার কমেন্ট বক্সে পাই এবং তার স্কুল এবং ডিস্ট্রিক্ট। ওকে, চলো স্টার্ট করি। নেক্সট হচ্ছে আমি এবার কুলম্বের সূত্র অঙ্ক করাবো। ওকে, এবার আমরা প্রবলেম সেট 1-এর 4 নম্বর প্রবলেমটা পড়ছি ছায়া প্রকাশনের বই থেকে। হ্যাঁ, সেটা আমরা সলভ করব। এবার প্রবলেমগুলোর সলভ করার আগে আমি খুব সহজে একটি ট্রিক শিখিয়ে দিচ্ছি, সেই ট্রিকটা মাথায় রাখবে। কি আমরা কি ইউজ করছি? কুলম্বের সূত্র ইউজ করে প্রবলেম সলভ করছি। ওকে, দেখো কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি জেনেছি যে দুটি যদি বিন্দু আধান হয়, সেই দুটি বিন্দু আধান Q1 আর Q2 হয়, আর তাদের মধ্যে যে দূরত্বটা যদি R হয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যে বলটা হবে Q1 Q2 বাই 4 পাই এপসিলন নট আর স্কয়ার। এটা শিখেছি না? তার মানে যখন আমরা কুলম্বের সূত্র ইউজ করে কোনো প্রবলেম সলভ করবো, যদি সেটা কি শর্ত কী হতে হবে যে সেটা দুটো বিন্দু আধানের ক্ষেত্রে, তাহলে বেশি কিছু থাকবে না, ঘুরে বেঁচে একই প্রবলেম থাকবে। কি Q1 Q2 আর R, তার মানে এই দেখো তিনটা আননোন রাশি, তার মানে শুধু এফ বের করতে বলবে কোনো প্রবলেমে কিউ বের করতে বলবে, কোনো প্রবলেমে আর বের করতে বলবে। তাহলে কি মাথায় রাখবে? খুব সহজেই কিউ এফ আর আমরা বের করতে পারছি। ওকে, সেটা অবশ্যই দুটি বিন্দু আধান হতে হবে। চলো এবার তাহলে প্রবলেমটা করি। দেখো প্রবলেমটা কিন্তু খুব কনসেন্ট্রেশন সহকারে পড়তে হবে এবং বুঝতে হবে যে কোন সূত্র অ্যাপ্লাই করতে বলেছে। ঠিক আছে, দেখো আর কি বের করতে বলেছে আর কি বের করতে হবে আর কি দেওয়া আছে। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে কি পরিমাণ বল প্রয়োগ করবে। একটা হাইড্রোজেন পরমাণু ধরে নিচ্ছি, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। এবার সেই হাইড্রোজেন পরমাণুর ভিতরে অবশ্যই কি থাকছে? নিউক্লিয়াস থাকছে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকছে? প্রোটন থাকছে। ওকে, তাহলে আবার তার বাহিরে কক্ষপথ থাকছে। হ্যাঁ, সেই কক্ষপথের ভিতরে কি থাকছে? ইলেকট্রন থাকছে। তাহলে কি বলেছে? হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে কি পরিমাণ বল প্রয়োগ করবে, এবং ধরে নাও ইলেকট্রনের আধান দিয়ে দেওয়া আছে এবং ইলেকট্রনের কক্ষের গড় ব্যাসার্ধ দেওয়া আছে। দেখো এখানে ইলেকট্রনের যে আধান দেওয়া আছে, সেই আধানে দেখো যে তার এককটা দেখো স্টার্ট কুলম্ব দেওয়া আছে, মানে কি সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। আবার দেখো গড় যে ব্যাসার্ধ দেওয়া আছে সেটাও কিন্তু সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। ওকে, কি সেমি। এইবার ব্যাপারটা হচ্ছে, এটা আমি পরে বলছি। এবার দেখো যখন কোনো পড়বে, হ্যাঁ প্রবলেমটা, সেই প্রবলেমে মাথায় রাখবে যে কী বের করতে বলেছে। দেখো আমাদেরকে এফ বের করতে বলেছে, আর প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত দেওয়া আছে কি তাদের মধ্যে আধান, কিউ এর যে আধানটা সেটা দেওয়া আছে -4.8 × 10⁻⁻10 স্টার্ট কুলম্ব, আর তাদের মধ্যে ডিস্টেন্সটা দেওয়া আছে 10⁻⁻8 সেমি। ওকে, এইবার যখন আমরা সূত্রটা প্রয়োগ করব তখন মাথায় রাখতে হবে কি এককটা কি দেওয়া আছে? সিজিএস পদ্ধতিতে, সেমি আর স্টার্ট কুলম্ব। তার মানে কুলম্বের সূত্র যেটা সেটাও সিজিএস পদ্ধতিতে বসবে। কারণ দেখো সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রে কি পড়েছি? 1/4 পাই এপসিলন নট ইকুয়াল টু 1। যদি তুমি এটা নোটিশ না করে যে সিজিএস পদ্ধতিতে আছে, তাহলে তুমি অবশ্যই 1/4 পাই এপসিলন নটের মান কি বসাবে? এসআই পদ্ধতিতে 9 × 10⁻9 সঙ্গে একক থাকবে। দেখো তাহলে কিন্তু পুরোটা অ্যান্সার ভুল আসবে, 100% ভুল হয় এবং বেশিরভাগ স্টুডেন্টই দেখেছে এটা ভুল হচ্ছে। ওকে, তাহলে এই এপে যায় কি হবে? কি বসবে? Q1 Q2 বাই আর স্কোয়ার, কারণ 1/4 পাই এপসিলন নটকে আমি কি বসলাম? 1 বসিয়ে দিলাম। এবার আমরা খুব সহজেই জাস্ট ভ্যালু বসাতে হবে, মান বসাতে হবে। আর আমরা জানি যে ইলেকট্রনের আধান সর্বদা কি হয়? নেগেটিভ হয়, তাই নেগেটিভ বসেছে সামনে, মানের সামনে বসেছে। আর হচ্ছে প্রোটনের যে আধানটা হয় সেটা সর্বদা পজিটিভ হয়, তার মানে 4.8 × 10⁻⁻10 স্টার্ট কুলম্ব। এটা নেগেটিভ হয়, এটা পজিটিভ হয়, এটা আমরা সর্বদা জানি। এবার জাস্ট কিছু না, এবার শুধু মানটা বসে দাও। 4.8 × 10⁻⁻10 × 4.8 × 10⁻⁻10 বাই, দেখো এদের মধ্যে যে দূরত্বটা দেওয়া আছে কত? 10⁻⁻8 স্কোয়ার। শুধু এবার ভ্যালুটুকু বসাবে। এবার ক্যালকুলেটারে এই মানটাকে বসিয়ে দিবে। ওকে, ক্যালকুলেটারে এই মানটাকে বসিয়ে দিয়ে যেটা পাবে সেটা হচ্ছে 2.3 × 10⁻³ কি হবে? নিউটন হবে না ডাইন হবে? অবশ্যই সিজিএস পদ্ধতি, তার মানে কি ডাইন হবে। তার মানে এই প্রবলেমে
আমরা কি পাচ্ছি, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা সেটা কি পেলাম দেখো, আর একটা যে নেগেটিভ আর পজিটিভ। এবার আমরা জানি যদি একটা নেগেটিভ হয় আর একটা পজিটিভ হয় তাদের মধ্যে কি হয়, আকর্ষণ বল কাজ করে। এবার অ্যান্সারটা কীভাবে লিখবে, যে তাদের মধ্যে নেগেটিভ আর পজিটিভ যেহেতু থাকছে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলের মানটা কত, 2.3 × 10⁻³ ওকে, ক্লিয়ার। এবার এই যে প্রবলেমটা আমি পড়লাম, এই প্রবলেমে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। যখন তুমি প্রবলেমটা পড়বে তখন গুরুত্বপূর্ণ কিছু জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার কি, দেখো দুটি বিন্দু আধান, কিন্তু কি বলেছে, দুটি বিন্দু আধান। 2 নাম্বার কি, এটা সিজিএস পদ্ধতিতে আছে। এবার সিজিএস পদ্ধতি থাকা মানে কি, 1/4πε0 = 1, এই দুটো মাথায় রাখতে হবে। আর কি দুটি বিন্দু আধানের ক্ষেত্রে তো আমরা নর্মালি এই সূত্র ইউজ করে আমরা পেয়ে যাবো। ওকে, তাহলে আমরা খুব সহজে একটা প্রবলেম সলভ করে নিলাম। এবার দেখো সেকেন্ড প্রবলেমটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলো স্টার্ট করে যাক। এবার দেখো প্রবলেম সেট 1-এর 1 নম্বর প্রবলেমটা পড়ছে, খাতাটা বের করে নাও। ওকে, কারণ তোমাদের অঙ্কগুলো করতে হবে। প্রবলেম সেট 1-এর 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেমি দূরে রেখেছে। দূরে থাকলে ওদের মধ্যে যে কত বল কাজ করছে, 50 mm ওয়েট বল কাজ করছে। তাহলে আধান দুটির মান বের করতে বলেছে। দেখো এর আগের যে প্রবলেমটা পড়েছে সেই প্রবলেমও কিন্তু বলেছে দুটি বিন্দু আধানের মধ্যে কাজ করেছে। এইবারে যে প্রবলেমটা সেটাও দেখো কি দুটি বিন্দু আধান। আর তাহলে কি বলেছে, দুটি বিন্দু আধান সমপরিমাণ, কি Q1 আর Q2 সমপরিমাণ, তাদের মধ্যে দূরত্ব কত বলেছে, 10 সেমি। হ্যাঁ, এবার সমপরিমাণ যেটা, তাহলে Q1 = Q2 = Q, অর্থাৎ হয়ে গেল Q, তাদের মধ্যে দূরত্ব 10 সেমি। আর এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা কত, 50 mm ওয়েট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলেরই একটা সিজিএস একক। ওকে, কি মিলিগ্রাম আছে আর ওয়েট আছে। ওকে, তাহলে প্রদত্ত কি কি দেওয়া আছে, প্রদত্ত হচ্ছে ধরি আধান Q1 Q2 = Q, আর দূরত্ব, তাদের মধ্যে যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে আর হচ্ছে 10 সেমি। আর যে ফোর্স, সেই ফোর্স হচ্ছে এটা। ওকে, এইবার আমরা ডিরেক্টলি কি ইউজ করবো, তাহলে আমরা দেখে ইজিলি বুঝতে পারছি যে কি হবে, কুলম্বের সূত্র ইউজ হবে। কুলম্বের সূত্র ইউজ করেই আমরা পাবো যে, আমরা জানি কুলম্বের সূত্র হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা F = 1/4πε0 Q1 Q2/r²। কিন্তু নোটিশ করে যে বিষয়টা, আগের প্রবলেমটাতে বলেছিলাম কি এটা কিসে, সিজিএস এককে আছে। যেহেতু সিজিএস এককে আছে তাই আমাদের বের করতে হবে কি F = Q1 Q2/r²। অতএব আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে কি 1/4πε0 এর মান 1, বোঝা গেল সিজিএস পদ্ধতিতে। এইবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে কিউ এর মান কত। তাহলে আমরা ডিরেক্টলি আগে বসে দিই, F = Q, দুটো কি হচ্ছে Q²/r², অতএব Q² = F × r²। F এর মান কত, 50, আর r এর মান কত, 10²। অতএব Q = কি, যেটা এখানে ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটর করবে, ক্যালকুলেটর ছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, ক্যালকুলেটর করবে, তাহলে +/-70 কি, তাহলে আধানটা কি আসবে, কুলম্বে বসবে না স্টার্ট কুলম্বে বসবে, অবশ্যই যেহেতু সিএস পদ্ধতি তাহলে স্টার্ট কুলম্বে বসবে। তাহলে কি হলো, স্টার্ট কুলম্ব। ওকে, তাহলে আমরা আধানের মানটা কিন্তু খুব সহজেই বের করতে পারলাম। এখানেও একই নোটিশ করে কি দুটো বিন্দু আধান, আমরা তাহলে খুব সহজে কুলম্বের শুধু ইউজ করতে পারছি। আর কি যে এটা সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, অবশ্যই আমাদের সব কিছু তাহলে সিজিএস পদ্ধতিতেই আসবে। হ্যাঁ, তাহলে আধানের যে মানটা আসলো সেটা হচ্ছে 70 স্টার্ট কুলম্ব। অতএব তাহলে দুটি বিন্দু আধান, দেখো তাহলে আমরা অ্যান্সারে লিখবে যে একটা হচ্ছে +70 স্টার্ট কুলম্ব, আর একটা হচ্ছে -70 স্টার্ট কুলম্বের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। যেহেতু প্লাস আর মাইনাস আছে, অবশ্যই দুটোর বিপরীত আধান, তাহলে অবশ্যই আকর্ষণ করবে। তাহলে আমরা খুব সহজেই দেখো এই প্রবলেমটা হয়ে গেল। চলো তাহলে নেক্সট প্রবলেম আমি আবার আলোচনা করছি। ওকে, দেখো নেক্সট যে প্রবলেমটা, সেই নেক্সট প্রবলেমটা দেখো প্রবলেম সেট 1-এর 2 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা। হ্যাঁ,
তাহলে অঙ্কটা ভালো করে পড়বে, পড়ে দেখবে যে সেখানে দেওয়া আছে জাস্ট এতটুকু জিনিস কি দুটি আধানের যে অনুপাতটা সেটা কত 2:3 দেওয়া আছে, এবং আধানের মধ্যে যে দূরত্ব সেটা কত 5 সেমি দেওয়া আছে, আর তাদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে 96 ডাইন। ওকে, আর আধান দুটির মান নির্ণয় করতে হবে। এইভাবে যদি তোমরা খাতায় লিখে নাও দেখবে খুব সহজে জিনিসটাকে তুমি ক্যাচ করতে পারবে এবং খুব সহজে সেটাকে সলভ করতে পারবে। তাহলে চলো আমরা তাহলে সলভ করি। কি আমরা এইভাবে প্রদত্ততে লিখে নিলাম। ওকে, তাহলে ধরি কি আমি অ্যান্সার করছি কিন্তু, হ্যাঁ ধরি আধান প্রথম আধান Q1 ইকুয়াল টু 2Q। ওকে, দ্বিতীয় আধান Q2 ইকুয়াল টু 3Q। অতএব দুটি বিন্দু আধান কত, এই ক্ষেত্রেও কিন্তু বিন্দু আধান, আগের অঙ্ক বিন্দু আধান, তার আগের অঙ্ক বিন্দু আধানে ছিল, কিন্তু এই ক্ষেত্রে বিন্দু আধানে হবে। কারণটা বলছি নেক্সট যে অঙ্কটা করাবো, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে একটু আলাদা, বলবো স্যার এটা তো বিন্দু আধান না। ওকে, 3Q, আর তাদের মধ্যে যে দূরত্বটা সেই দূরত্বটা কত 5 সেমি। অতএব R ইকুয়াল টু 5 সেমি। আর আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে কি কিউ এর মান কত। ঠিক আছে, তাহলে কিউ এর মান কত, যদি আমি এই কিউ এর মানটা বের করে নিই তাহলে আমরা কি Q1 ইকুয়াল টু বের করতে পারবো, Q2 ইকুয়াল টু বের করতে পারবো। বোঝা গেল? তাহলে আমরা জানি কি কুলম্বের সূত্র অনুযায়ী আকর্ষণ বা বিকর্ষণ বলের যে মানটা আসবে সেটা হচ্ছে F ইকুয়াল টু Q1 Q2 বাই 4 পাই এপসিলন নট আর স্কোয়ার। এক্ষেত্রে একই সিস্টেম দেখো, ভালো করে নোটিস করে দেখো যে এটা কিসে দেওয়া আছে, সিজিএস পদ্ধতি দেওয়া আছে, অর্থাৎ সেমি। হ্যাঁ, তাহলে সেমি কত, অতএব 1/4 পাই এপসিলন নটের যে মানটা হবে সেটা 1 হবে আগের অনুসারে। তাহলে এবার আমরা বের করছি এফ এর যে মানটা, দেখো কিসে দেওয়া আছে, সিএস পদ্ধতি দেওয়া আছে, তাহলে 96 ডাইন। ওকে, এটা এখানে আমাকে লিখতে হতো। ওকে, 96 ডাইন, আর Q1 হচ্ছে 2Q আর Q2 হচ্ছে 3Q। ওকে, আর আর স্কোয়ারটা কত 5 স্কোয়ার, আর 1/4 এর মান কত আসলো 1 আসলো, এটা কিসে সিজিএসে। ওকে, ক্লিয়ার? এভাবে লিখবে। এইবার জাস্ট কিছুই না, জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে মানটা বেরিয়ে চলে আসবে কত 6Q স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে 6Q স্কোয়ার ইকুয়াল টু 96 ইন্টু 5 স্কোয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে Q স্কোয়ার ইকুয়াল টু 96 ইন্টু 5 স্কোয়ার বাই 6। তাহলে Q ইকুয়াল টু প্লাস মাইনাস 20। তাহলে কি বসবে, স্ট্যাট হলো সিজিএসে। এটা ক্যালকুলেটর বসে দেবে, ক্যালকুলেটর বসে দিয়ে ইজিতে বের করে নেবে। ওকে, তাহলে দেখো আমাদের Q1 এর মান কত আসছে, Q1 ইকুয়াল টু কত 2 ইন্টু কিউ, অর্থাৎ 2 ইন্টু 20। হ্যাঁ, তাহলে অবশ্যই আমি এটা প্লাস ধরে নিচ্ছি, কারণ একটা প্লাস হবে একটা মাইনাস হবে। ওকে, তাহলে 40 স্টার্ট কুলম, আর Q2 ইকুয়াল টু 3 ইন্টু কিউ, কিউ কত 20, এটা মাইনাস 60 স্টার্ট কুলম। তাহলে আমরা খুব সহজেই দুটি বিন্দু আধান পেয়ে গেলাম, একটা Q1 আর একটা Q2 পেয়ে গেলাম। ওকে, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার নেক্সট প্রবলেমটা একটু আলাদা হবে। হ্যাঁ, কারণ এক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কি নিয়েছিলাম, বিন্দু আধান নিয়েছিলাম, কিন্তু ওই ক্ষেত্রে আমরা নেব কিন্তু বিন্দু আধান নেব না। ওকে, তাহলে নেক্সট প্রবলেমটা আমি বোর্ডে টুকে নিই। ওকে, দেখো নেক্সট প্রবলেমটা, দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে কত 24 প্লাস 24 ইউএসইউ এবং প্লাস 16 ইএসইউ, বায়ুর মধ্যে এদের দূরত্ব 8 সেমি হলে ওদের মধ্যে পারস্পরিক বল কত। তাহলে দেখো এখানে আলাদাটা কি, আলাদা বলেছে দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলক। এবার তার মানে অবশ্যই সেটা বেশি হবে, অবশ্যই এটা বড় হবে, কিন্তু তা কিন্তু বলেনি। হ্যাঁ, তার মানে এই ক্ষুদ্র অন্তর্মধ্যে এটা অবশ্যই খুবই ক্ষুদ্র হবে। কেউ যদি ভেবে নাও খুব বড়, কীভাবে ধাতব গোলক হতে হবে, ধাতব গোলক তো ক্ষুদ্র, আমরা হিসাবে কুলম্বের সূত্র হিসেবে বিন্দু আধান তো যাই না, তাহলে কিন্তু এটা কিন্তু খুব ক্ষুদ্র হবে, আর সেটা কী বলেছে অন্তরিত ধাতব গোলক। ওকে, তাহলে দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলক নিলাম, সেই ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের একটা হচ্ছে আমি Q1 নিলাম, Q1 হচ্ছে প্লাস 24 ইএসইউ, এটা কিন্তু প্রদত্ত লিখছি। হ্যাঁ, Q2 হচ্ছে প্লাস 16
ইএসইউ, আর তাদের মধ্যে যে দূরত্বটা সেই দূরত্বটা কত 8 সেমি। একই, কিচ্ছু না। আর আমাদের বের করতে কী হবে, বের করতে হবে হচ্ছে এফ। তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আমাকে বের করতে হবে। খুবই সহজ, একই পদ্ধতি। আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রে যে মানটা আসবে বা কুলম্বের সূত্রে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কত Q1 Q2 বাই আর স্কোয়ার। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা সহজেই মানগুলো বের করতে পারবো। Q1 এর মান 2416 বাই আর স্কোয়ার 8 স্কোয়ার। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমরা খুব সহজেই কী বের করে নিলাম, সেই এফের মানটা আমরা বের করে নিলাম। জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দাও। কি 8 আছে, অতএব 8 স্কোয়ারকে 8 × 8 হলো, তাহলে 6 2 3 কাটাকাটি করলাম, তাহলে কত হলো, মানটা কত আসলো 6। অবশ্যই কি হবে, যেহেতু আমরা সিরিয়াসে করছি অবশ্যই ডাইন হবে। আমরা তাহলে এখানে বলের মানটাও বের করে নিতে পারলাম। চলো তাহলে নেক্সট প্রবলেমটা করি। দেখো নেক্সট প্রবলেমটা কি, প্রবলেম সেট 1-এ 3 নম্বর অঙ্কটা, আগে একটা 6 নম্বর ছিল। হ্যাঁ, তাহলে দুটি গোলকের প্রত্যেকের আধার 1 কুলম। এই গোলক দুটিকে বায়ুতে পরস্পর থেকে কত দূরে রাখলে এদের প্রত্যেকের উপর ক্রিয়াশীল বল 1 নিউটন হবে। দেখো প্রবলেমটাতে দেওয়া আছে কি, আচ্ছা আগে প্রদত্ত কি দেওয়া আছে সেটা আগে বলি, তারপর আমি প্রবলেমটা নিয়ে একটু ডিপে আলোচনা করছি। দেখো প্রদত্ত দেওয়া আছে প্রতিটি গোলকের আধান কত 1, তার মানে Q1 = Q2 = 1 কুলম। আর গোলক দুটিকে বায়ুতে রেখেছে, দেখো কিন্তু বায়ুতে রেখেছে। হ্যাঁ, কি বায়ুতে রেখেছে, তাহলে তাদের মধ্যে কত দূরে রাখলে আমাকে আর বের করতে হবে। আর তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেই বলটা কত 1 নিউটন। বায়ুতে রেখেছে, বল 1 নিউটন। এই প্রবলেমটা এতক্ষণ কিন্তু পুরোটা আমি সিরিয়াস এককে করেছি। দেখো এই প্রবলেমটাতে একক কী দেওয়া আছে 1 নিউটন আর হচ্ছে 1 কুলম, তার মানে সবগুলো কি এসআই এককে দেওয়া আছে, তার মানে 1/4πε0 থাকবে। আবার দেখো কি বলেছে, দুটি গোলক। এইবার স্যার তো আমরা জানি যে কোনো কুলম্বের সূত্র যখন আমরা কোনো প্রবলেমে সলভ করি সেক্ষেত্রে আমি কী দেখেছি, সেটা বিন্দু আধান হতে হবে। বাট এক্ষেত্রে তো গোলক দেওয়া আছে, তাহলে কী করে হলো অবশ্যই সেই গোলক দুটো আমি ক্লাসে বলেছিলাম যে দুটি গোলকও বিন্দুদান হতে পারে। কখন দুটি গোলক বিন্দুদান হবে, যখন সেই গোলক দুটি অনেক 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 দূরত্বে থাকবে। অথবা কী বলেছে, কোনো গোলক বিন্দুদান তখনই হবে যখন কি তাদের যে ডায়ামিটার থাকবে বা তাদের যে ব্যাসার্ধ থাকবে সেই ব্যাসার্ধটা তাদের ডিস্টেন্সের তুলনায় অনেক অনেক কম হবে, তখন সেই আধানকে বা সেই গোলক দুটিকে কি বিন্দু আধান বলা হবে। সেম এক্ষেত্রেও দেখতে পাতাম, মানে কি আরটাও অনেকটাই বেশি হবে। এই জন্যই এক্ষেত্রে কুলম্বের সূত্রটা প্রযোজ্য হবে। খুব ইম্পর্টেন্ট আলোচনা করলাম, এটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, কনসেপ্ট হিসাবে খুব দরকার। তাহলে বায়ুতে কি বলেছে, আমরা যে কুলম্বের সূত্র আছে 1/4πε0 Q1 Q2 বাই কি আর স্কোয়ার। তাহলে 1/4πε0 1/4πε0 আমরা কি জানি 9 × 10⁹ 9 × 10⁹। আর কিন্তু এককটা লিখে নিবি, অবশ্যই এককটা কি কমেন্টে জানাবে। হ্যাঁ, এটা তোমাদের একটা কাজ থাকলো, কারণ আগের ভিডিওতে বলেছি এবং তোমরা পড়েছো। তাহলে 9 × 10⁹ আর Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 কত ইন্টু 1 × 1, আর তাদের মধ্যে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে আর, তাদের মধ্যে বল কত 1। তাহলে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার = 9 × 10⁹। এইবার আর স্কোয়ারকে মানে কি আর করলে, তার মানে আমাদের বেরোবে কত, রুট ওভার করতে হবে 9 × 10⁹। তাহলে রুট ওভার করলে যেটা বেরোবে 9.486 × 10⁴ কত 4 কি হবে, সেমি হবে না মিটার হবে, কারণ সবগুলোতে আমরা কি করেছি সেমি করেছি, অবশ্যই এখানে কি হবে মিটার হবে। ওকে, ক্লিয়ার। তাহলে দেখো আমরা খুব সহজে কি বের করলাম,
আমরা অনেকগুলো প্রবলেম সলভ করলাম। প্রথমে আমরা সিজিএস ইকোকে বের করলাম, তারপর আমরা এসআই ইকোকে বের করলাম। তো আমাদের মাথায় রাখতে হবে যে প্রবলেমটা সিজিএস ইকোকে দেওয়া আছে না প্রবলেমটা এসআই ইকোকে দেওয়া আছে। যদি সিজিএস ইকোকে দেওয়া থাকে তাহলে আমরা 1/4πε0কে 1 লিখবো, আর যদি এসআই ইকোকে দেওয়া থাকে তাহলে 1/4πε0-এর মানটা বসাবো 9×10⁹। এছাড়াও দেখতে হবে সেটা বিন্দু আধান আছে না দুটি গোলক আছে। যদি সেটা দুটি বিন্দু আধান থাকে তাহলে ওইভাবে হবে, আর যদি গোলক থাকে তাহলে কখন গোলক হলে আমরা কুলম্বের সূত্র ইউজ করতে পারবো সেটা আমি বলে দিলাম। তাহলে দেখো আমি তোমাদের যে প্রবলেম সলভ সাবকশনের বেশিরভাগ প্রবলেম আমি সলভ করার চেষ্টা করবো এবং একটা স্টেপ বাই স্টেপ করবো। হ্যাঁ, কীভাবে একটা স্টুডেন্টের মাথায় পুরোটা ঢুকবে সেটা আমি ফলো করব। তো যদি তোমরা আমার ক্লাস রেগুলারলি করতে চাও, একদম পরিষ্কার বলছি, যদি তোমরা আমার ক্লাস রেগুলারলি করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমি 50টা স্টুডেন্ট পাই যে রেগুলার পুরো ভিডিওটা আমার দেখছে, পুরো ক্লাসটা আমার করছে, অবশ্যই পুরো ছায়া প্রকাশনীর বইটা আমি সলভ করাবো। সেখান থেকে যে ছায়া প্রকাশনের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আমি তোমাদের সলভ করাবো। সেই ছায়া প্রকাশনের যে প্রবলেম সেটার যে প্রবলেমগুলো রয়েছে পুরোটাই সলভ করার চেষ্টা করবো, বেশিরভাগটা যতটা প্রয়োজন তোমাদের এইচএস লেভেলে যতটা প্রয়োজন। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, তাহলে বাই বাই। আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। ওকে, টাটা।